ক্লাস 12 তোমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বায়োমলিকুল প্রোটিন সম্পর্কে বলব। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট পলিঅ্যামাইড বা পলিপেপটাইড কম্পাউন্ড, যার ভর প্রায় 10,000-এর বেশি। ঠিক আছে, এর মনোমার কি প্রোটিনের? পলিপেপটাইড কম্পাউন্ড, এর কনডেনশন পলিমার, তাহলে এর মনোমার হচ্ছে অসংখ্য মনোমার দিয়ে তৈরি আলফা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আলফা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মনোমার দিয়ে প্রোটিন তৈরি আছে। আলফা অ্যামাইনো অ্যাসিড কি? যার মধ্যে একটা NH2 গ্রুপ আর একটা সিলোনিক গ্রুপ থাকে, একটা অ্যামিন গ্রুপ, একটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এই হচ্ছে আলফা অ্যামাইনো অ্যাসিড। এরকম অসংখ্য আলফা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তোমরা জানবে। আলফা অ্যামাইনো অ্যাসিডকে 3 ভাগে ভাগ করা হয়: প্রথম অ্যামাইনো অ্যাসিড, হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। প্রথমেই আমরা আসছি প্রথম অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, প্রথম অ্যামাইনো অ্যাসিড কি এবং এর উদাহরণ। যে অ্যামাইনো অ্যাসিডে একটি NH2 এবং একটা COOH গ্রুপ থাকবে তাদেরকে বলা হয় প্রথম অ্যামাইনো অ্যাসিড। যেমন উদাহরণ দিচ্ছি, প্রথমে আসছি গ্লাইসিন। গ্লাইসিন উদাহরণ কি? NH2 CH COOH CH3, এটা হচ্ছে অ্যালানিন। ঠিক আছে, প্রথমে উদাহরণ দিচ্ছি অ্যালানিন। তারপরে আসছি গ্লাইসিন। গ্লাইসিন উদাহরণ কি? NH2 CH2 COOH, এটা হচ্ছে অ্যালানিন। NH2 আছে, একটা COOH আছে, একটা CH। তাহলে একটা অ্যামিন গ্রুপ আর একটা অ্যাসিড গ্রুপ থাকলে সেটা হচ্ছে প্রথম অ্যামাইনো অ্যাসিড। তার একটা উদাহরণ গ্লাইসিন। এবার উদাহরণ দিচ্ছি ভ্যালিন। ভ্যালিনের উদাহরণ সংকেত কি? CH3 2 CH ড্যাশ CH NH2 COOH। দেখতে পাচ্ছ এখানে একটা অ্যামিন গ্রুপ, একটা COOH গ্রুপ আছে, হচ্ছে ভ্যালিন। এবার আসছে লিউসিন। লিউসিনের সংকেত কি? CH3 2 CH ড্যাশ CH2 CH COOH NH2। ঠিক আছে, CH2 CH2 CH COOH NH2, এখানে একটা অ্যামিন COOH, এটা হচ্ছে লিউসিন। ঠিক আছে, এরা হচ্ছে ফিনাইল অ্যালানিন। এগুলো সব জানতে হবে, প্রত্যেক সব স্ট্রাকচার। ফিনাইল অ্যালানিন এর সংকেত কি? অ্যারোমেটিক গ্রুপ আছে CH2 CH NH2 COOH, এটা হচ্ছে PH বা ফিনাইল অ্যালানিন। এবার আসছি তোমার সেরিন। সেরিনের সংকেত কি? OH CH2 CH NH2 COOH। ঠিক আছে, OH আছে, CH একটা NH2 গ্রুপ, এটা COOH। তারপর হচ্ছে সিস্টেইন। SH ড্যাশ CH2 CH NH2 COOH, এগুলো সব প্রথম অ্যামাইনো অ্যাসিড। এবার আসছে প্রোলিন। প্রোলিনের সংকেত কি? COOH আছে, NH2 আছে, এটা হচ্ছে প্রোলিন। এবার আসছে হাইড্রক্সিপ্রোলিন। এটা হচ্ছে একটা প্রথম অ্যামাইনো অ্যাসিড, সংকেত কি? COOH, এটা হচ্ছে OH। ঠিক আছে, এই যে না হচ্ছে হাইড্রক্সিপ্রোলিন। বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে প্রথম অ্যামাইনো অ্যাসিড, যেহেতু একটা অ্যামিন গ্রুপ, একটা COOH থাকবে। ঠিক আছে, এবার আসছি আমরা আম্লিক অ্যামাইনো অ্যাসিড। আম্লিক অ্যামাইনো অ্যাসিডে দুটো, একটা অ্যামিন গ্রুপ, একাধিক COOH গ্রুপ থাকবে, তবে সেটা হচ্ছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড। আম্লিক অ্যামাইনো অ্যাসিড উদাহরণ কি?
অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিডের সংকেত কি? COOH, CH2, CH, NH2, COOH। দেখতে পাচ্ছ দুটো COOH আর একটা অ্যামিন আর একাধিক COOH থাকলে সেটা হচ্ছে আম্লিক অ্যামিন। কারণ আমরা COOH গ্রুপটাই হচ্ছে আম্লিক ধর্মের জন্য জানি। আর একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। এর সংকেত কি? COOH, CH2, CH2, CH, NH2। ঠিক আছে, এখানে দুটো CH2 আছে, এটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। ঠিক আছে, এবার আসছি আমরা প্রথম অ্যামাইনো অ্যাসিড। প্রথম নয়, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। প্রথম বলে দিয়েছি ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড যেটা একটা COOH এবং একাধিক অ্যামিন গ্রুপ থাকে সেটা হচ্ছে ক্ষারীয়। যেমন উদাহরণ হচ্ছে লাইসিন। লাইসিন এর সংকেত কি? NH2, CH2, 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 NH2। এটা হচ্ছে দুটো অ্যামিন গ্রুপ, একটা COOH গ্রুপ, এটা হচ্ছে লাইসিন। একটা হচ্ছে হাইড্রক্সি লাইসিন। একটা উদাহরণ দিচ্ছি হাইড্রক্সি। সংকেত কি? NH2, CH2, CH, এখানে হাইড্রক্সি আছে, NH2, NH2, CH, NH2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাইড্রক্সি লাইসিন। তাহলে আমরা কি জানলাম? প্রোটিনের মধ্যে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড থাকবে এবং সেটা হচ্ছে কনডেনশন পলিমার। সেই প্রোটিনের মধ্যে কী কী থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এই সমস্ত মলিকিউলগুলো থাকে। কিছু কিছু ক্ষেত্রে ফসফরাস, আয়োডিন থাকে। আর ধাতব মৌল হিসাবে কী থাকে? কপার, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ, এই সমস্ত ধাতব মৌলগুলো থাকে। সেটা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, এবার আমরা তোমাদেরকে প্রোটিনের গঠন সম্পর্কে বলার আগে প্রোটিনের জলীয় দ্রবণ এবং কঠিন অবস্থা প্রোটিন কীভাবে, অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে থাকে সেটা সম্পর্কে তোমাদেরকে প্রথমে ধারণা করতে হবে। ধরো প্রথম একটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে গ্লাইসিন। গ্লাইসিনের সংকেত NH2, CH2, COOH। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এই যে গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডটা জলীয় দ্রবণে বা কী বলবো কঠিন অবস্থায় কি হয়? আদ্র বিশিষ্ট হয়। এই এইচটাকে এই নিয়ে নেবে, লোন পেয়ার আছে, তাহলে NH3+, CH2, COOH-। দ্বিমেরু আয়ন রূপে থাকবে। এইটা কি বলা হয়? জুইটার আয়ন। জুইটার আয়ন। ঠিক আছে, তাহলে সমস্ত আলফা অ্যামাইনো অ্যাসিডগুলো কঠিন অবস্থায় বা জলীয় দ্রবণে দ্বিমেরু আয়ন রূপে থাকে, সেই জন্য এটাকে বলা হয় দ্বিমেরু আয়ন বা জুইটার আয়ন। গ্যাসীয় অবস্থায় কিন্তু এই জুইটার আয়ন রূপে থাকে না, অর্থাৎ এই অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যামাইনো অ্যাসিড রূপেই থাকে। ঠিক আছে, এবার আমরা কি দেখছি? এই অ্যামাইনো অ্যাসিডের একটা নির্দিষ্ট পিএইচ ভ্যালু আছে। সেই পিএইচ ভ্যালুতে কী হচ্ছে? এই অ্যামাইনো অ্যাসিডগুলো দ্বিমেরু আয়ন রূপে থাকে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পাত্রে যদি আমি তড়িৎ বিশ্লেষণ পাত্রে তড়িৎদ্বার দিয়ে কারেন্ট প্রবাহ করি, এটা ডেরিভেটিভ পজিটিভ, এটা নেগেটিভ প্রান্ত, তাহলে এটা হচ্ছে অ্যানোড পাত, এটা ক্যাথোড পাত। তাহলে এই দুইটার আয়নটা যদি থাকে দ্রবণে কী হয় তোমরা দেখো, NH3+, CH2, COOH। তাহলে এই ক্যাটায়নটাকে এই ক্যাথোড পাত আকর্ষণ করবে, এই অ্যানায়ন প্রান্তটাকে অ্যানোড পাত আকর্ষণ করবে। ফলে ওই দুইটার আয়নগুলো যদি একটা নির্দিষ্ট তড়িৎদ্বারের মধ্যে যদি তড়িৎ প্রবাহের দ্বারা দেখতে পাচ্ছ যে কোনোভাবেই তড়িৎদ্বারের পাত্রে অধিক্ষিপ্ত হবে না। সেই নির্দিষ্ট পিএইচ ভ্যালুতে এই দুইটার আয়ন বা দ্বিমেরু আয়ন রূপে থাকার জন্য সেই নির্দিষ্ট পিএইচ ভ্যালুটাকে বলা আইসোইলেকট্রিক পয়েন্ট। আইসোইলেকট্রিক বা সমতড়িৎ বিন্দু। তাহলে সমস্ত অ্যামাইনো অ্যাসিড যেহেতু দুইটা আয়ন রূপে থাকে জলীয় দ্রবণে, তাহলে এদেরকে যদি ক্যাথোড বা অ্যানোড পাতে মুক্তি করতে হয়, তাহলে বাইরে থেকে আম্লিক বা ক্ষারীয় মাধ্যম যোগ করতে হবে। যদি এখানে বাইরে থেকে এই তড়িৎ বিশ্লেষণ পাত্রে আমি যদি অ্যাসিড যোগ করি, তাহলে কী হবে? তাহলে দেখো এই যে অ্যামাইনো অ্যাসিডের দুইটা আয়নটা রয়েছে গ্লাইসিনের, এটা অ্যাসিডের সংস্পর্শে বিক্রিয়া করে
কী হবে NH3 প্লাস CH2 COO ক্যাটায়ন রূপে থাকবে। ফলে যদি pH ভ্যালু 7-এর চেয়ে কম হয় অর্থাৎ অ্যাসিড মাধ্যম pH 7-এর চেয়ে কম হয় তাহলে কী হচ্ছে ক্যাটায়ন রূপে থাকার জন্য সেই অ্যামাইনো অ্যাসিডগুলো ক্যাথোড পাতে মুক্তি পাবে। আর যদি বাইরে থেকে ক্ষারীয় মাধ্যম যোগ করা হয়, বাইরে থেকে ক্ষারীয় মাধ্যম অর্থাৎ pH > 7 তাহলে কী হবে দেখো বুঝতে পারছে গ্লাইসিনের দুইটার আয়ন ক্ষারীয় মাধ্যম OH মাইনাস, ঠিক আছে, pH 7-এর চেয়ে বেশি এটা একবারে কী হবে NH এখান থেকে H প্লাস নিয়ে নেবে মানে CH2 মাইনাস অ্যানায়ন রূপে থাকবে। তাহলে এই অ্যানায়ন রূপে থাকার জন্য অ্যানোড তাকে মুক্তি পাবে। তাহলে সমতরিত বিন্দুর সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। সমস্ত অ্যামাইনো অ্যাসিড যে একটা নির্দিষ্ট pH ভ্যালুতে দ্বিমেরু বা দুইটা আয়ন রূপে থাকে, ফলে তড়িৎ বিলোচন বা পরিচালনা করলে কোনোভাবেই ওই দুইটার আয়নটা ক্যাথোড বা অ্যানোডে কী হবে সংশ্লিষ্ট হবে না বা পদক্ষেপ করবে না। সেই pH ভ্যালুটাকে বলা আইসোলেটিক পয়েন্ট। ঠিক আছে, এবার আসছি অ্যামাইনো অ্যাসিডের শনাক্তকরণ। অ্যামাইনো অ্যাসিডকে আমরা কীভাবে শনাক্ত করব? মিন হাইডিন হচ্ছে মিন হাইডিন কম্পাউন্ড। মিন হাইডিন কম্পাউন্ডে যদি অ্যামাইনো অ্যাসিড চায়না করা হয় COH NH2 লিথিয়াম অ্যাসিটেট জলীয় দ্রবণে pH ভ্যালু প্রায় নর্মাল ক্ষারীয় মাধ্যমে লিথিয়াম অ্যাসিডের সংস্পর্শে মিন হাইডিন বিক্রিয়া করে দুঅণু মিন হাইডিন কম্পাউন্ড মিন হাইডিন রাখবে নীলাভ বেগুনিকরণের অধক্ষেপ করবে। ঠিক আছে, এবং এই যে অ্যালানিন কম্পাউন্ডটা আছে সেটা অ্যাসিটালডেট হয়ে যাবে, কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে এবং মিন হাইডিনের সঙ্গে বিক্রিয়া করে যে কোনো অ্যামাইনো অ্যাসিড নীলাভ বেগুনিকরণের অধক্ষেপ করবে। কিরমভাবে করবে অধক্ষেপটা? O মাইনাস Li প্লাস N দ্বিবন্ধন স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা হবে নীলাভ বেগুনিকরণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো অ্যামাইনো অ্যাসিডে শনাক্ত করতে পারি। আচ্ছা, মিন হাইডিনের সঙ্গে অ্যালানিন বিক্রিয়া করে যে কম্পাউন্ডটা করবে, একটা দেখতে পাচ্ছ দুটো কম্পাউন্ডকে যুক্ত করছে দুঅণু মিন হাইডিনকে, এই যে নাইট্রোজেনের এই যে গ্লাইসিনের মধ্যে যে নাইট্রোজেনটা তার সঙ্গে বন্ডিং করছে নীলাভ বেগুনিকরণে অধক্ষেপ করছে। ঠিক আছে, এবং লিথিয়াম অ্যাসিডের এই যে ও অ্যাসিড আছে অ্যাসিডিক অ্যাসিড পূর্ণ হচ্ছে SiO8 প্লাস অ্যালডিহাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের শনাক্ত করো। এবার আসছি তোমাদের খুব ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিডের গঠন। আমরা আণবিক গঠন অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড শ্রেণীবিভাগ করতে পারি। অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনকে আমরা দুই ভাগে ভাগ করছি, আঁশালো বা তন্তুময় আর হচ্ছে বর্তুলার প্রোটিন। কিন্তু প্রোটিনের 3 প্রকার গঠন, তোমাদের 4 প্রকার গঠন জানবে। এক, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার, কোয়াটারনারি স্ট্রাকচার। প্রাইমারি স্ট্রাকচার সেখানে তোমাকে প্রথমেই জানতে হবে অ্যামাইনো অ্যাসিডগুলো পলিপেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে কীভাবে প্রোটিন তৈরি করে সেটা প্রথমে জানতে হবে। মনে করো তোমার একটা প্রোটিন দিচ্ছে অ্যালাগ্লাইভ্যাল, এই প্রোটিনটা তোমাকে আঁকতে হবে। তাহলে কীভাবে আঁকবো? প্রথমে অ্যালানিনের স্ট্রাকচারটা আঁকবো, CH3 CH3 গ্লাইসিনের স্ট্রাকচারটা আঁকবো, CH8 CH2। তারপর হচ্ছে ভ্যালিনের স্ট্রাকচারটা আঁকবো, CH3
CH CH ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ অ্যালানিন গ্লাইসিন ভ্যালিন এই প্রোটিনটা আমার দরকার। তাহলে যে প্রান্তে অ্যামিন থাকবে অ্যালানিনের সেই প্রান্তে ওপর দিকে গ্লাইসিনের সি ডাবল এইচের সঙ্গে এইচ আর ওই জল বেরিয়ে যাবে। আর গ্লাইসিনের যেদিকে এনএইচটা আছে তার ভ্যালিনের ওইদিকে সি ডাবল এইচের সঙ্গে ওই সঙ্গে এই যুক্ত তবেই প্রোটিন স্ট্রাকচারটা পেপটাইড বন্ধন সিও এনএইচের মাধ্যমে হবে। কিরমভাবে হচ্ছে দেখো সিওইচ থ্রি সিওইচ সি ডাবল এইচ এনএইচ সি বিবন্ধন সিওইচ টু এনএইচ সি বিবন্ধন সিএইচ এখানে হয়ে গেল এনএইচ টু বন্ধন করছে ঠিক আছে। এখানটা সিএইচ দেখতে পাচ্ছ এই যে সিএইচ টু এটা এনএইচ সিএইচ টু এখানে সি ডাবল সিএইচ টু এটা এনএইচ আছে তাহলে এর সি ডাবল এইচ প্রান্তটা এখানে অ্যাটাক করছে দেখতে পাচ্ছ এনএইচ টুটা তো এখানটা আছে তো এই এনএইচ টুটা তাহলে এই সি ডাবল এইচটা এর হয়ে যাচ্ছে এইদিকে এখানে হয়ে গেল সিএইচ সি ডাবল এইচ আর এখানটা ঠিক আছে। তাহলে এই যে বন্ধনটা এটা কি বলা হচ্ছে পলিপেপটাইড বা পেপটাইড বন্ধন পেপটাইড বন্ধন ঠিক আছে। তাহলে আমরা যদি তোমাকে আরো সহজ করে যদি প্রোটিন আঁকতে দিই তাহলে তুমি দেখো সহজ একটা প্রোটিন বলছি গ্লাই অ্যালা গ্লাই এই প্রোটিনটা আঁকতে দিই কীভাবে আঁকবো দেখো গ্লাইসিন এনএইচ টু সিএইচ টু সি ডাবল এইচ আর এইদিকে এনএইচ টু আসছি সিএইচ টু সি ডাবল এইচ অ্যালানিন আনলাম আবার গ্লাইসিন আনবো এনএইচ টু সিএইচ টু সি ডাবল এইচ ঠিক আছে। তাহলে এই সি ডাবল এইচ এনএইচ টুর সঙ্গে বিক্রিয়া করে পেপটাইড বন্ধন করবে এইদিকে সি ডাবল এনএইচ টু বিক্রিয়া করে পেপটাইড বন্ধন করবে তাহলে কী হবে এনএইচ টু সিএইচ টু সি বন্ধন ড্যাশ সিএইচ সিএইচ টু সি বন্ধন এনএইচ সিএইচ টু সি ডাবল এইচ ঠিক আছে। তাহলে এইবার দেখো মার্কিং করছি সিওএনএইচ পেপটাইড বন্ধন সিওএনএইচ তাহলে এই প্রোটিনটার নাম কি হলো গ্লাই গ্লাই অ্যালা গ্লাই। তাহলে এই দিকে দেখো একটা প্রান্ত এন টার্মিনাল এটা এন প্রান্ত যে কোনো প্রোটিনের দুটো প্রান্ত লাগবে একটা এন টার্মিনাল একটা হচ্ছে শেষ প্রান্ত সি টার্মিনাল ঠিক আছে। তাহলে আমরা যে কোনো প্রোটিন আঁকতে পারি কীভাবে এইভাবে পেপটাইড বন্ধনগুলো যুক্ত আবার দেখো এই পেপটাইড বন্ধনগুলো যদি আদ্য বিশ্লেষণ হয় তাহলে এই বন্ধনটা সহজে ভেঙে যাবে ভেঙে গেলে কী হবে আবার আলফা অ্যামাইনো অ্যাসিড পাবে। তাহলে যে কোনো প্রোটিন জলীয় দ্রবণে পূর্ণ আদ্য বিশ্লেষণে ফেলে যে আলফা অ্যামাইনো অ্যাসিড হবে সেটা এল কনফরমেশন আমরা যদি এল কনফরমেশন জানি এল কনফরমেশন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হবে। তাহলে প্রোটিনগুলো হচ্ছে জলে দাব্য সেই জন্য এটাকে আমরা বায়োডিগ্রেডেবল পলিমার বলি প্রোটিন হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার ঠিক আছে। ওকে তাহলে এবার আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়ার্নারি স্ট্রাকচার সম্পর্কে বলব। তাহলে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার কি আমরা দেখতে পাচ্ছি যে পেপটাইড বন্ধনটা তৈরি হয়েছে এগুলা কিউ বিবন্ধন এনএইচ ঠিক আছে। এই পেপটাইড বন্ধনটা প্রত্যেকটা প্রোটিনের থাকবে আমরা জেনে গেছি এখানে লোন পেয়ার আছে এই লোন পেয়ার রেজোন্যান্সে অংশগ্রহণ করবে তাহলে কী হবে ঠিক আছে। তাহলে আংশিক দ্বিবন্ধন সৃষ্টি করবে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে ফলে কী হচ্ছে প্রাইমারি স্ট্রাকচারে এই যে দ্বিবন্ধনের স্ট্রাকচার হচ্ছে সেই দ্বিবন্ধন স্ট্রাকচারে এই দুটো প্রান্ত এবং অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের একই দিকে এবং বিপরীত দিকে থাকা যে সিস স্ট্যান্ড কনফরমেশনে থাকবে তখনই যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার। তাহলে সেটা বোঝাতে গেলে আমাকে প্রথমেই যাচ্ছি দেখো প্রাইমারি স্ট্রাকচার শুনে বলছি ডেল মাইনাস এন
তাহলে এইচটা এদিকে আছে, ঠিক আছে। তাহলে এই যে নাইট্রোজেনের সঙ্গে লোন পেয়ারটা করেছে, তাহলে এখানে ডেল প্লাস হয়ে গেল, ডেল প্লাসটা এইদিকে মনে করো দুটো হাত আছে, তাহলে এই দিকে কী থাকবে, তাহলে তোমার নিশ্চয়ই বুঝে যাচ্ছ এদিকে যে কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের অন্য গ্রুপ পজিশন থাকবে। তাহলে সেখানে আমি নাম করতে পারি অন্য যে কোনো দুটো প্রান্ত ফেলে নিচ্ছি, সেটা দুটো আলাদা আলাদা করে এই জায়গায় একটা, ঠিক আছে। তাহলে অক্সিজেন আর হাইড্রোজেন দ্বিবন্ধনের একই দিকে আছে, তাহলে এটা হচ্ছে সিস আইসোমার, ঠিক আছে। আর যদি এরকম থাকে হাইড্রোজেনটা এদিকে আছে, এটা প্লাস, অক্সিজেন আর হাইড্রোজেনটা বিপরীত দিকে আছে, এটা হচ্ছে ট্যান্স আইসোমার। তাহলে সিস আইসোমার আর ট্যান্স আইসোমারের প্রাইমারি স্ট্রাকচারে কোনটা বেশি স্টেবল? যেহেতু এইটা এই গ্রুপটা আর এই গ্রুপটা একই দিকে আছে এবং এটা বাল্কি গ্রুপ, এদের মধ্যে কী করবে স্টেরিক হিন্ডেন্স বল ক্রিয়া করবে, ঠিক আছে, বা স্টেরিক ইন্টারাকশন, ফলে এটা দুর্বল। সেই জন্যে প্রাইমারি স্ট্রাকচারে ট্যান্স আইসোমার অর্থাৎ ট্যান্স স্ট্রাকচারটা যেহেতু বেশি স্টেবল, তাহলে এই গঠনে প্রাইমারি স্ট্রাকচারগুলো হয়, ঠিক আছে। এটা তোমাদের ধারণা করলাম। এবার হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচারটা কি? সেকেন্ডারি স্ট্রাকচার হচ্ছে প্রোটিনের দুটো কনফর্মেশন দেখা যায়, একটা হচ্ছে আলফা হেলিক্স কনফর্মেশন, আর হচ্ছে বিটা প্লিটেড শীট কনফর্মেশন। এই আলফা হেলিক্স কনফর্মেশন আর বিটা প্লিটেড শীট কনফর্মেশনের দ্বারা কী হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচারের মধ্যে দুরকম অংশ দেখা যায়, অর্থাৎ প্রোটিনের ক্ষেত্রে যে পলিপেপটাইড বন্ধনগুলো আছে সেগুলো কী হচ্ছে তন্তুময় বা আঁশালো আকৃতি, সেটা হচ্ছে কীরকম সরু সরু সুতোর মতো অংশ জলে আদাব অংশগ্রহণ করবে। আর বিটা প্লেটেড শীট এবং আলফা হেলিক্স স্ট্রাকচারের মাধ্যমে যে বর্তুলাকার অংশ সেটা হচ্ছে গোলাকৃতি, সেটা জলে দাববো, ঠিক আছে, সেরকম স্ট্রাকচার তৈরি। আর হচ্ছে প্রোটিনের টার্সিয়ারি স্ট্রাকচারটা কি? সেটা হচ্ছে প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচার বজায় রেখে আলফা হেলিক্স স্ট্রাকচার আর বিটা প্লেটেড শীট, অর্থাৎ প্রোটিনের প্রাইমারি সেকেন্ডারি স্ট্রাকচারটাকে যদি আমি ত্রিমাত্রিক তলে এমনভাবে বিন্যস্ত করতে পারি, তাহলে তার স্ট্রাকচারটা হয়ে যাবে টার্সিয়ারি স্ট্রাকচার। সেই টার্সিয়ারি স্ট্রাকচারে যে আমার আঁশালো বা তন্তুময় অংশ এবং বর্তুকার অংশটা পাবো, সেগুলো কিসের মাধ্যমে কতগুলো বন্ধনের দ্বারা যুক্ত, যেমন যেটা হচ্ছে বর্তুলাকার অংশ, যেটা গোলাকৃতি, এটা মনে করো তন্তুময়, আর এটা হচ্ছে এটাকে তুমি এরা বলছো, আর হচ্ছে বর্তুলাকার অংশটাকে এটা এরকম ভাবে গোলাকৃতি, ঠিক আছে। তাহলে এই যে স্ট্রাকচারটা হচ্ছে আলফা হেলিক্স আর বিটা প্লেটেড শীট, তাদের মধ্যে কী কী বল ক্রিয়া করবে? 4 প্রকার বল ক্রিয়া করে। একটা হাইড্রোজেন বন্ধন বল, একটা হচ্ছে সালফার বল, লবণ সেতু, আর একটা হচ্ছে ভান ডার ওয়াল ফোর্স। সেই বলের দ্বারা টার্সিয়ারি স্ট্রাকচারটা একটা ত্রিমাত্রিক তলে এই আলফা হেলিক্স আর বিটা প্লেটেড শীটে প্যাঁচালো অংশ এবং তন্তুময় অংশগুলো যে ত্রিমাত্রিক তলে বিন্যাস থাকবে, সেটা হচ্ছে টার্সিয়ারি স্ট্রাকচার। আর হচ্ছে কোয়ার্ডিনারি স্ট্রাকচার, যেটা আমার হিমোগ্লোবিন, যেমন মনে করো এটা হচ্ছে এক প্রকার অসংখ্য বর্ধিয়াকার প্রোটিনের পলিপেপটাইড। তার মধ্যে দেখবে কিছু কিছু অংশ আছে, এটা হচ্ছে গ্লোবিন, এটা হচ্ছে হিম অংশ, আর এটা হচ্ছে গ্লোবিন অংশ। সেই জন্য এই স্ট্রাকচারটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার, যেটা একমাত্র রক্তের হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এই 4টে স্ট্রাকচার হচ্ছে প্রোটিনের স্ট্রাকচার, তোমাদেরকে এটা জানতে হবে, ঠিক আছে। এবার আমরা আসছি আঁশালো এবং তন্তুময় অংশের মধ্যে কিছু জিনিস কোশ্চেন আছে, সেটা আমি বলব। তাহলে আঁশালো বা তন্তুময় প্রোটিন আর হচ্ছে বর্তুলাকার প্রোটিন। আঁশালো তন্তুময় কি দেখা যায়? আমাদের নখ, চুল, এইসব অংশে আঁশালো তন্তুময় দেখা যায়। বর্তুলাকার প্রোটিন দেখা যায় এনজাইম, ঠিক আছে, বিভিন্ন প্রকার হরমোন, এটা হচ্ছে বর্তুলাকার প্রোটিন। এটা জলে দাব্য, এটা জলে দাব্য। এটা সরু সরু সুতোর মতো অংশ পেঁচিয়ে থাকবে, আর এটা হচ্ছে তন্তুগুলো গোলাকৃতি অংশ ধারণ করবে, ঠিক আছে। এর মধ্যে কোনো প্রকার বল ক্রিয়া করে না,
অর্থাৎ যেটা হাইড্রোজেন বন, ভান্ডার অয়েল ফোর্ড, সালফার সালফার বন বা লবণ সেতু, কিন্তু এর মধ্যে এই বলগুলো ক্রিয়া করবে। ঠিক আছে, এবার আমরা প্রোটিনের ডিনেচারেশন, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পরে প্রোটিনের ডিনেচারেশন। ডিনেচারেশন যেমন তোমরা জানো, ডিমের সাদা অংশটা উত্তপ্ত করলে একমুখী বিক্রিয়া জমাট বেঁধে যাবে। অর্থাৎ সেটা কীভাবে হচ্ছে, প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারটা একই থাকছে, সেকেন্ডারি আর টারশিয়ারি স্ট্রাকচারটা যেটা বললাম সেটা পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে। ফলে ডিমের সাদা অংশটা কী হচ্ছে, বর্তুলাকার প্রোটিন থেকে তন্তুময় প্রোটিনে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি এইটা প্রোটিনের বর্তুলাকার অংশ থাকে, এটা ডিনেচারেশন, ডিনেচারেশনের ফলে তন্তুময় প্রোটিনে পড়ে যাচ্ছে। ফলে এটা জলে দাব্য ছিল, জলে অদাব্য। মানে এই যে একমুখী বিক্রিয়া, এটা হচ্ছে ডিনেচারেশন। যেমন দই থেকে দুধ, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের ফলে যে নতুন একটা দুধ থেকে দই হয়ে যাচ্ছে বা দুধ থেকে ছানা হয়ে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু যখন আবার ছানা থেকে দুধে ফিরে আসবে না, সেটা হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন। অর্থাৎ প্রোটিন তার প্রাইমারি স্ট্রাকচারটা একই রেখে, প্রাইমারি স্ট্রাকচার আমি বলি কার্বন আর অক্সিজেনের মধ্যে যে CONH বন্ধন, যেটা পলিপেপটাইড বন্ধন, তার মধ্যে যে সি স্ট্যান্ড কম্পোজিশন, সি স্ট্যান্ড আইসোমার, সেটা বলেছি। তাই এটা গঠনটা ঠিক রেখে দ্বিমাত্রিক সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচারে পরিবর্তনের ফলে তন্তুময়, অর্থাৎ বর্তুলাকার অংশ থেকে তন্তুময় অংশে পরিণত হবে। যে বর্তুলাকার অংশ থেকে তন্তুময়, ফলে সেটা জলে অদাব্য হয়ে যাবে এবং দিস রিয়াকশন ইজ ফরওয়ার্ড রিয়াকশন, একমুখী হয়ে যাচ্ছে প্রোটিনের ডিনেচারেশন। কিন্তু রিনেচারেশন কি? রিনেচারেশন এটা খুব ইম্পর্টেন্ট। রিনেচারেশন কিছু কিছু এনজাইমের ক্ষেত্রে এটা কি, উপযুক্ত পিএইচ ভ্যালু আর তাপমাত্রা যদি বজায় রাখা হয়, তাহলে প্রোটিনের যে স্ট্রাকচারটা পরিবর্তন হবে, সেই স্ট্রাকচারটার মধ্যে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক স্ট্রাকচারটা বজায় থাকবে। অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসবে। যেমন এনজাইমকে যদি পরিবর্তন করা, সেই এনজাইমটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, সেটা হচ্ছে ডিনেচারেশন। তাহলে সেগুলো কী করে হয়? উপযুক্ত পিএইচ, অর্থাৎ যেটাকে আমরা অ্যাসিড মাধ্যম বা ক্ষারীয় মাধ্যম পিএইচ ভ্যালুটা জানি, উপযুক্ত তাপমাত্রা যদি রাখা হয়, বজায় রাখা, তাহলে প্রোটিন আবার প্রাইমারি স্ট্রাকচার এবং সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচারে ফিরে আসবে, সেটা হচ্ছে প্রোটিনের ডিনেচারেশন। এনজাইমের ক্ষেত্রে এই হচ্ছে বায়োমলিকুলার প্রোটিন। মানে প্রোটিন সম্পর্কে তোমাদেরকে আমরা সব কিছুই বললাম, ঠিক আছে। প্রোটিন খুব ইম্পর্টেন্ট, বা বুঝতে পারলে প্রোটিন হচ্ছে একটা উচ্চ আণবিক ভর বিশিষ্ট কন্ডেনশন পলিমার বা পলিঅ্যামাইড কম্পাউন্ড, যার মনোমান হলো আলফা অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য আলফা অ্যামাইনো অ্যাসিড পলিপেপটাইড বন্ধনের দ্বারা কী হলো, কার্বন সি টার্মিনাল এন টার্মিনাল প্রান্ত বজায় রেখে যে বৃহদাকার পলিঅ্যামাইড কম্পাউন্ড তৈরি করে, যার মধ্যে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এছাড়া ফসফরাস, আয়োডিনও থাকতে পারে, কিছু ধাতব মৌল, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ থাকবে। ঠিক আছে, ঠিক আছে।